দর্শক এ বিষয়ে আরো খবর জানাবো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী ইজাজ শৌমিক এবং জুমাতুল বিদা। শুরুতে শৌমিকের কাছে যেতে চাই। শৌমিক, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু দীর্ঘ সময় পর আগুন পুরোপুরি নেভানো যায়নি, এর কারণ কি? কারণ যেটি হচ্ছে যে যেহেতু এখানে আমদানি পণ্য রাখা হয় এবং আমদানি পণ্যের মধ্যে বাংলাদেশের যে সকল শিল্প কারখানাগুলো রয়েছে তার মধ্যে বড় একটি অংশ হচ্ছে গার্মেন্টসের যে পণ্য, বিশেষ করে কাপড় আমদানি করা হয় এবং সেই কাপড়গুলো বিভিন্ন শিল্প কারখানায় পরবর্তীতে চলে যায়। এই কাপড় ছাড়াও রয়েছে এখানে যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি সহ বিভিন্ন যে শিল্প কারখানাগুলো রয়েছে সেখানে বেশ কিছু কেমিক্যাল আমদানি করা হয়। মূলত এই দুইটা বড় অংশ এখানে আমদানি করে রাখা হয়। যেমন গতকালকেও যে 6টি কার্গো যে উড়োজাহাজ এখানে এসেছে তার মধ্যে প্রায় 5টির মধ্যেই ছিল হচ্ছে এই কেমিক্যাল, এবং এর বাইরেও আরও বেশ কিছু পণ্য রয়েছে। মূলত এই দুটি বিষয় বেশি ছিল এবং যার কারণে দেখা যায় যে আগুন লাগার সাথে সাথে এটি চতুর্পাশে ছড়িয়ে যায়। এবং কেমিক্যাল, আপনি জানেন যে এটি একটি ধার্য পদার্থ এবং কাপড়ে আগুন লাগলেও সেটি দ্রুত ছড়ায়, দীর্ঘ সময় ধরে জ্বলে, যার কারণে পুরো যে এই কমপ্লেক্সে আগুন লেগেছে তাতে আসলে দীর্ঘ সময় ধরে জ্বলছে। এবং যে পরিমাণ পানি এখানে নির্বাপন করা হয়েছে, আশেপাশে আপনি জানেন যে এয়ারপোর্টের আশেপাশে বেশ কয়েকটা জলাশয় রয়েছে, সেই জলাশয়ের পানির বেশ কিছু অংশ আমি আসার সময় দেখলাম যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে জলাশয়ের পানি যে এখানে কমেছে। তারপরেও দেখা যাচ্ছে যে এখনও ধোঁয়া উদ্গীরণ হচ্ছে এবং এর ভিতরে যে পুরোপুরি নির্বাপন করা এখনও সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা যেখানে প্রবেশ করতে পারছে না ওই অংশের দেয়াল ভেঙে ফেলেছেন আমি দেখতে পাচ্ছি, এবং দেয়াল ভেঙে সেখানে ক্রমাগত পানি এখনও ঢালা হচ্ছে, পানি নিক্ষেপ করা হচ্ছে এবং এর মধ্য দিয়ে আস্তে আস্তে তবে সকালে যতটুকু ধোঁয়া ছিল সেই তুলনায় কমে গেছে। এবং এক্ষেত্রে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি ব্রিফ করার কথা ছিল, আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বললাম, তারা বললেন যে ব্রিফিটা আরও পরে শুরু করবেন এবং এখানে 12:30টার দিকে বিজিএমই এর একটি প্রতিনিধি দল তারা আসবেন এবং আনুষ্ঠানিকভাবে এটি পরিদর্শন করে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করে হয়তো প্রাথমিকভাবে বলবেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একটা তদন্ত কমিটি করা হয়েছে, এছাড়া বাংলাদেশ বিমানের পক্ষ থেকেও করা হয়েছে। আশেপাশে কিন্তু ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত তারা এসে জড়ো হয়েছেন, অনেকে বলছেন যে তাদের 3-4 কোটি টাকা খরচ হয়েছে, ক্ষতি হয়েছে, অনেকে বলছেন 10 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। সবাই এসে জড়ো হচ্ছেন, ভিতরে প্রবেশ করতে পারছেন না যেহেতু এটি রেস্ট্রিক্টেড এরিয়া, কেপিআই ভুক্ত। এখানে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা রয়েছেন এবং এটি পুরোপুরি নির্বাপন না করা পর্যন্ত প্রবেশ করতে পারবেন না তারা। শৌমিক, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা সহকর্মী জুমাতুল বিদার কাছে যেতে চাই। বিদা, দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, বিমান বাংলাদেশ একটি তদন্ত কমিটি গঠন করেছে, কখন তারা কার্যক্রম শুরু করবেন বলে আশা করা হচ্ছে? সম্পর্কে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে তথ্য পাওয়া যায়নি। আর যেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেই কার্যক্রমগুলো ছিল তাদের সাথে যখন আমাদের আজকে সকালে কথা ছিল, তারা যেটি জানিয়েছেন তারা একে একে আসলে তাদের এখানে প্রতিনিধি দল প্রেরণের মধ্য দিয়ে যদি স্যাম্পল সংগ্রহের প্রয়োজন হয় সেটি, এবং এই যে অগ্নিকাণ্ডের ঘটনার পেছনের কারণটি এবং ক্ষয়ক্ষতির বিষয়টি তারা আসলে পর্যালোচনা এবং পর্যবেক্ষণ গবেষণার মধ্য দিয়ে কাজটি চালিয়ে যাবেন। একটি বিষয় উল্লেখ করে রাখি যে অগ্নিকাণ্ডের প্রায় 24 ঘন্টা হতে চলেছে, কিছুক্ষণ পরেই হয়ে যাবে। এখন পর্যন্ত নিয়ন্ত্রণ পরবর্তী সময়েও কিন্তু দেখা যাচ্ছে যে ধোঁয়া উঠছে সেই ঘটনাস্থলের আশপাশ জায়গাটি থেকে, এবং যে বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক বিমান সংস্থার বিমানগুলো রয়েছে এগুলো নির্দিষ্ট সময় উড্ডয়ন করছে এবং অবতরণও করছে। এই আমরা যে স্থানটিতে রয়েছে এখান থেকে সেটি দেখা যাচ্ছে, এবং এখন পর্যন্ত ধোঁয়া কিংবা অগ্নিকাণ্ড এর ঘটনা পরবর্তী সময় নিয়ন্ত্রণে বেগ পেতে হওয়ার এই বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম ফায়ার সার্ভিসের কাছে। তারা যেটি জানিয়েছেন যে যেহেতু একেবারে খোলা জায়গা, অক্সিজেনের চলাচল অনেক বেশি এবং একই সাথে বিভিন্ন ধরনের জাহ্য পদার্থ একই জায়গায় থাকার কারণে নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। এবং অন্যদিকে যেই ওনারা বলছেন যেই কর্তৃপক্ষ রয়েছে এই বিমানবন্দরে, তারা জানিয়েছেন যে মূলত আমদানি করা যেই পণ্যগুলো কিংবা যেই বস্তুগুলো থাকে অর্থাৎ এখানে সেইখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, রপ্তানির অংশটুকু নিরাপদ রয়েছে। এখন ক্ষয়ক্ষতির বিষয়টি আসলে গবেষণা এবং পর্যবেক্ষণের মধ্য দিয়ে তারা যখন জানাবে এবং তদন্ত কমিটি এর যেই পৃথক কারণগুলো জানাবে সেটি আমরা মূলত জানতে পারবো। তবে এখন পর্যন্ত বলা চলে যে ধোঁয়া যেই রয়েছে সেটি কিন্তু ক্যামেরার চোখে খুব সহজে বোঝা যাচ্ছে ঘটনাস্থলের
এত সময় পরেও এই ধোঁয়ার কারণে পূর্ব অভিজ্ঞতা থেকে যতটুকু বলা যেতে পারে সেটি হচ্ছে যে হয়তো এখানে যে দাহ্য পদার্থগুলো রয়েছে কিংবা যে বস্তুগুলো রয়েছে সবকিছু মিলিয়ে হয়তো এখন পর্যন্ত ভেতরে এই থেকে থেকে ধোঁয়াগুলো হয়তো বেরিয়ে আসছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমাদের আরেক সহকর্মী সম্রাট হোসেন যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। সম্রাট, গতকাল সাময়িকভাবে ফ্লাইট বন্ধ থাকার ফলে যে সকল প্রবাসী বাংলাদেশে যেতে পারেননি বিদেশ, তাদের বিষয়ে কি উদ্যোগ নেওয়া হয়েছে? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ধন্যবাদ মামুন। মূলত গতকাল যে 6 ঘন্টারও বেশি সময় ধরে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে বিমান ওঠানামা বন্ধ ছিল, এতে করে কিন্তু বিদেশগামী কর্মী থেকে শুরু করে যারা দেশ থেকে বিদেশে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। বিশেষ করে আপনি জানেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন 8 থেকে 10,000 মানুষ কাজের খোঁজ কিংবা অন্যান্য পারপাসে কিন্তু বিদেশ যায়। তাদের কিন্তু একটি বড় ধরনেরই সংকট দেখা দেয়, আমরা সেটি দেখতে পেয়েছি। বিশেষ করে দিনব্যাপী, অর্থাৎ এই দুপুর যে 2টার দিকে বা 2:30টার দিকে আগুন লাগার ঘটনার পরপরই কিন্তু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে এই বিমান ওঠানামা বন্ধ করে দেয়। এর পরপরই কিন্তু বিদেশগামীদের ফ্লাইট শিডিউলে এক ধরনের বিপর্যয় দেখা দেয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেহেতু শহরে, সেক্ষেত্রে এখান দিয়েই বিভিন্ন গন্তব্যে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের চলাচল করে থাকেন। সেক্ষেত্রে তাদের কিন্তু এখানে বড় ধরনের একটি সংকট দেখা দেয়। আমরা আজকে অর্থাৎ এই সকালের দিকে এসে কথা বলছিলাম, কেউ কেউ বলছিলেন বাতিল হয়ে যায় গতকাল, এরপর আজকে তাদেরকে টাইম দেওয়া হয় আবার আজকে অর্থাৎ বেলা 2টার দিকে সেই ফ্লাইটটি তাদের নিয়ে উড্ডয়নের কথা রয়েছে। তারা কিন্তু সব মিলিয়ে বলা চলে যে এই ফ্লাইট ভোগান্তিতে পড়ে কিন্তু প্রবাসী বাংলাদেশি সহ যে বিদেশগামী যারা ছিলেন তাদের মধ্যে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। তবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কিন্তু বলছে যে গতকাল রাত 9টার দিকেই কিন্তু তারা যে বিমান চলাচল যে উড্ডয়ন এবং এখানে সুযোগ তৈরি হয়, এর পরপরই কিন্তু এই ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। তো আজকের দিনে বলা চলে যে মোটামুটি যে ফ্লাইট শিডিউলে যে বিপর্যয়গুলো ছিল সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মামুন, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরেক সহকর্মী হিরণ খান, চলে যাচ্ছে তার কাছে। হিরণ, এই বড় ধরনের দুর্ঘটনার পর বিমানবন্দর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? কোনো ধরনের পরিবর্তন এসেছে কিনা? মামুন, আমাদের সহকর্মী সম্রাট বলছিলেন একদিকে আসলে যেমন ক্ষত রয়েছে, অন্যদিকে কিন্তু ক্ষত পুষিয়ে নেবার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ ফ্লাইটগুলো চলাচল শুরু করেছে। এবং এখনো পর্যন্ত আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক 8 নম্বর গেটের পরে 2 নম্বর 3 নম্বর গেটের যে চিত্র আপনাদেরকে দেখাই, এইটি হচ্ছে মূলত 3 নম্বর গেটের চিত্র। এখানে সাধারণত গার্মেন্টসের যে মালামাল, সেই মালামালগুলো থাকে এবং আপনি দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়া উঠছে। খালি চোখে দেখে যেটা বোঝা যাচ্ছে যে এই ভিতরে কিন্তু আগুনের কুণ্ডলী রয়েছে, যার কারণে কিন্তু এই ধোঁয়াগুলো এখনও বের হচ্ছে। এবং যেহেতু এই ভবনটি পুরোটাই পুড়ে গেছে, আমরা প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে এই প্রথমে 8 নম্বর গেট থেকে শুরু করে তারপরে কুরিয়ার সার্ভিস, তারপরে 2 নম্বর গেট, 3 নম্বর গেট, 1 নম্বর গেট পর্যন্ত আছে। এবং লাস্টে যখন আমরা দেখেছি যে 1 নম্বর গেটের দিকে যখন সন্ধ্যার পরে আগুনটি লাগে, তখন কিন্তু আসলে আগুনের কুণ্ডলী অনেক বড় আকার ধারণ করে। অর্থাৎ এই 1 নম্বর গেটে মূলত কেমিক্যালের যেই জিনিসপত্র থাকে, যে কেমিক্যালগুলো, যে কেমিক্যাল বাইরে থেকে আসে, সেই কেমিক্যালগুলো এই 1 নম্বর গেটে থাকে। এবং সাধারণ মানুষ যারা এখানে ছিলেন, যারা এর সাথে সংশ্লিষ্ট, তারা বলছিলেন যে আগুন ধরার পরে ফায়ার সার্ভিস ভিতর অনেকক্ষণ আগে এসে পৌঁছে, কিন্তু ভিতরে ঢুকতে তারা পারছিলেন না। তার পিছনের রহস্য কি সেটি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। এই ছিল এখান থেকে সর্বশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা সহকর্মী রাকিব হোসেন কাছে যেতে চাই। রাকিব, এই দুর্ঘটনার ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিছু জানতে পেরেছেন? ভুক্তভোগীরা কিছু বলেছে? মামুন, আসলে সামষ্টিকভাবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণটা বলা যাচ্ছে না, তবে আমরা আলাদা আলাদা করে কিছু
ব্যবসায়ীর সাথে এবং ব্যবসায়ীদের প্রতিনিধির সাথে কথা বলেছি, তারা কিছু কিছু তথ্য আমাদেরকে জানিয়েছেন। যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রায় 18 টন বিভিন্ন ধরনের স্পেয়ার পার্টস এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি কিন্তু এই কার্গো ভিলেজে ছিল, যেটি 6 দিন আগে এসেছিল। আজকে এখান থেকে খালাস হওয়ার কথা ছিল, কিন্তু সেটি গতকালকের আগুনে পোড়া গেছে। এবং আমরা আরো কয়েকজনের সাথে কথা বলেছি, তারা একই কথা বলেছেন যে তাদের মালামাল অনেকদিন ধরে, কোনো পণ্য কিন্তু এখানে মাস খানেক ধরেও আটকে ছিল, যেটা গতকালকের আগুনে পোড়া গেছে। আপনি আমার এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু কিছু কিছু লোকজন সিএনএফ এর লোকজন, আবার কিছু মানুষ আছেন যারা এই কার্গো ভিলেজে হেল্পার হিসেবে কাজ করতেন, অর্থাৎ বাংলাদেশ বিমানের হয়ে তারা সেখানে বাংলাদেশ এয়ারলাইন্সের হয়ে সেখানে কাজ করতেন। তারা বলছেন যে তাদের আজকে আসলে কোনো ধরনের কার্যক্রম ভেতরে না থাকার কারণে তারা এখানে অলস সময় পার করছেন। এবং সিএনএফ এর যেই প্রতিনিধিরা এখানে আছেন তারাও বলছেন যে তাদের মালামাল পোড়া গেছে, এখন পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কোনো নির্দেশনা নাই এবং তারা সেই জন্য এখানে অপেক্ষা করছেন যে আসলে তাদের কি হয়, যেসব পণ্য এখানে পোড়া গেছে। তো সব মিলিয়ে আপনাকে আমরা জানাতে পারি যে আসলে এখানে যে বিপুল পরিমাণ মালামাল পোড়া গেছে। এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে শুক্র এবং শনিবার কিন্তু এই কার্গো ভিলেজ থেকে পণ্য খালাস হয় না, সেজন্য কিন্তু গত 2 দিনে বেশিরভাগ পণ্য কিন্তু আটকে ছিল, যেটি আজকে বের হওয়ার কথা ছিল। এটা একটা জটিল প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার কারণে কিন্তু বেশিরভাগ পণ্য আটকে ছিল গত 2 দিন ধরে। এর আগেও নানা ধরনের জটিলতার কারণে 1 মাস 1.5 মাস ধরে এখানে পণ্য আটকে ছিল। মামুন, ধন্যবাদ আপনাকে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।